গুড ইভিনিং। আমি ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের যে লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন, সেই লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশনের অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি প্রিপারেশনের জন্য আমি আপনাদেরকে অ্যাকাউন্টস করাবো। তো তার আগে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেওয়া ভালো। আমরা জানি যে আমাদের কোম্পানি অ্যাক্ট 1956 সেইটি 2013 সালে তার ব্যাপক পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের ফলে আমাদের যে শিডিউল, ফাইন্যান্স অ্যাকাউন্টিং এর যে শিডিউল, সেই শিডিউলে পরিবর্তন হয়। সেটা কি পরিবর্তন হয়, বিষয়টা কি, সেইটা একটু জেনে নেওয়া ভালো। আপনারা দেখতে পাচ্ছেন ডিফারেন্স বিটুইন কোম্পানিজ অ্যাক্ট 1956 অ্যান্ড কোম্পানিজ অ্যাক্ট 2013 রিগার্ডিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফরম্যাট। এখানে দেখুন দুটো জিনিস দেওয়া আছে। একটা, আমি জাস্ট এইগুলো খুব মূল্য রাখে না, ঠিক আছে। যেমন ধরুন আমি এটা বলছি, সেকশন 210 211 ছিল, বর্তমানে সেটা সেকশনে পরিবর্তন হয়েছে। এটা মূল্য রাখে না। পরিবর্তনটা কোথায় না, ফরম্যাটের যে পরিবর্তন হয়েছে। ফরম্যাট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ পার শিডিউল 6, ওল্ড শিডিউল, যেটা আমাদের 1956 এর যে ওল্ড শিডিউল, সেইখানে আমাদের দুটি ফরম্যাটের কথা বলা ছিল, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হরাইজন্টাল। আমরা মূলত যে সকল অ্যাকাউন্টস আমরা 2013 সালের আগে করে এসেছি স্কুল লাইফে, কলেজ লাইফে, সেইগুলো সবসময় আমরা হরাইজন্টাল ফরম্যাটে করে এসেছি, অর্থাৎ টি ফরম্যাটে করে এসেছি। বর্তমানে শিডিউল 3-তে 2013 সালের যে কোম্পানি অ্যাক্ট, সেই 2003-তে সেটা ভার্টিক্যাল ফরম্যাট অনলি, অর্থাৎ সেখানে হরাইজন্টাল ফরম্যাটটা তুলে দেওয়া হলো, এটা রিমুভ করে দিয়েছে কমপ্লিটলি। অর্থাৎ এই ফরম্যাটটা আর কোম্পানির অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে একেবারে প্রযোজ্য নয়। ফলত বলছি, কম্পিটিটিভ এক্সাম একটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম। এই এক্সামিনেশনে যদি কোম্পানি অ্যাকাউন্ট তৈরি করতে বলে, ব্যালেন্স শিট এবং প্রফিট অফ লস স্টেটমেন্ট তৈরি করতে বলে, সেখানে কোনোভাবেই আপনারা হরাইজন্টাল ফরম্যাটটা ব্যবহার করবেন না। সব শিডিউল 3 ভার্টিক্যাল ফরম্যাটটাই ব্যবহার করবেন। সেই ফরম্যাটটা আরেকটা কি, যদিও এই প্রশ্নটা আমাদের কনসোলিডেটেড ফিনান্স স্টেটমেন্ট আমাদের সিলেবাসে নেই, সেটা হয়তো আপনার ইয়েতে আছে, ডাইরেক্ট রিক্রুটমেন্টে আছে, লিমিটেডে নেই। কনসোলিডেটেড ফিনান্স স্টেটমেন্ট ক্ষেত্রে কিন্তু এটা তখন প্রযোজ্য ছিল না। 1956-এ আমাদের কনসোলিডেটেড স্টেটমেন্ট তৈরি করতে হতো না, এটা একটা অপশনাল ব্যাপার ছিল। কিন্তু 2013 সালের যে কোম্পানি অ্যাক্ট, সেইখানে কিন্তু হোল্ডিং কোম্পানি, তাদের কিন্তু সাবসিডিয়ারি কোম্পানিগুলো একটা কনসোলিডেটেড ব্যালেন্স শিট তৈরি করবে অ্যাজ পার 129 সাবসেকশন 3 অনুসারে করবে, এবং সেটা আপনার ওই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 21 অনুসারে করবে, এটা বলে দেওয়া আছে। আর কি, নোটস টু অ্যাকাউন্ট, আমরা অনেক দেখছি অ্যাকাউন্টসটা অবশ্যই নোটস টু অ্যাকাউন্ট, নোটস অ্যান্ড শিডিউল নট ইন্টিগ্রাল পার্ট অফ স্টেটমেন্ট। নোটস টু অ্যাকাউন্ট কিন্তু এখনো এই ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছে, এটা কিন্তু এখন ইন্টিগ্রাল পার্ট অফ দি স্টেটমেন্ট হয়ে গেছে। অর্থাৎ আমরা যখন কোম্পানি অ্যাকাউন্ট তৈরি করব, নোটস টু অ্যাকাউন্ট আমাদেরকে করতে হবে। ইট হ্যাজ বিকাম ইন্টিগ্রাল পার্ট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। সেই নোটস টু অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন সেটা আমি দেখি, যখন আমরা অ্যাকাউন্ট তৈরি করব কিভাবে তৈরি করতে হয়। এখন মূলত চলুন দেখি যে ফরম্যাট দুটো কি ছিল। এখন আগে ছিল যে ওল্ড ফরম্যাট, এরকম টি আকারে করা হতো, একদিকে লাইব্রেরি থাকতো, একদিকে অ্যাসেট থাকতো। বর্তমানে যে ফরম্যাটটা এসেছে সেটা হচ্ছে এটা ভার্টিক্যাল ফরম্যাট, এই ফরম্যাটটা এসেছে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ কোম্পানিজ, শিডিউল 3 অফ কোম্পানিজ অ্যাক্ট, পার্ট 1, ব্যালেন্স শিট। এটা ব্যালেন্স শিটের ফরম্যাট। নেম অফ দ্য কোম্পানি দেখুন, ব্যালেন্স শিটের ফরম্যাট দেওয়া আছে। ফার্স্টে দেখুন দেওয়া আছে এটা হচ্ছে আপনার ইকুইটি এন্ড লাইবিলিটিস, তারপর শেয়ার। এই যে পরপর দেওয়া আছে, এইগুলো কিন্তু পরপরই থাকবে, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না।
অর্থাৎ আমাকে আমাকে যখন কোনো কোম্পানির কত শেয়ার আছে, কোন নমিনাল ক্যাপিটাল আছে, সাবস্ক্রিপ্ট ক্যাপিটাল আছে, সবগুলো কিন্তু এইখানে আমাকে উল্লেখ করতে হবে এবং সে নোটস টু অ্যাকাউন্টে দিতে হবে। শেয়ার হোল্ডার ফান্ডস কত আছে, হ্যাঁ শেয়ার হোল্ডার ফান্ডসটা আমার দুভাগে যদি ভাগ করে, এখন ডিটেলস আমি বলছি না, হ্যাঁ এটা আমি জাস্ট ফরম্যাটটা দেখাচ্ছি, যখন আমরা পড়বো তখন বলবো। শেয়ার ক্যাপিটাল কত আছে, রিজার্ভ এন্ড সারপ্লাস, রিজার্ভ এন্ড সারপ্লাসে অনেকগুলো আপনার রিজার্ভ এন্ড সারপ্লাস থাকে, প্রফিট এন্ড লস, প্রফিট এন্ড লস, কারেন্ট ইয়ার প্রফিট, পাস্ট ইয়ার প্রফিট সবকিছু মিলে থাকে, রিজার্ভ, জেনারেল রিজার্ভ, ঠিক আছে সবকিছু এখানে থাকে। তারপরে মানি রিসিপ্ট এগেইনস্ট অল, এই যে 1 2 3 4 করে লেখা আছে, অর্থাৎ একের আন্ডারে এ বি সি, দুই একটা শেয়ার অ্যাপ্লিকেশন মানি পেন্ডিং অ্যালটমেন্ট। তার 3 নম্বর আসছে নন কারেন্ট লাইবিলিটি, নন কারেন্ট লাইবিলিটি আন্ডারে হচ্ছে আপনার এ বি সি ডি, ঠিক আছে, লং টার্ম বোরিং, ডিফার্ড ট্যাক্স লাইবিলিটি, আদার লং টার্ম লাইবিলিটি, লং টার্ম প্রভিশন। এই যে পরপর আছে, এই পরপরই আমাকে লিখতে হবে, কিন্তু আমি তার আগে পিছু লিখতে পারবো না, অর্থাৎ যেটা থাকবে না সেটা আমি লিখবো না। আমার যদি আপনার যদি ট্রায়াল ব্যালেন্সে যদি যেটা থাকবে না সেটা আমি লিখবো না, এডিশনাল নীল প্রসেস সেটা আমি লিখবো না, কিন্তু যেটা আছে সেটা কিন্তু আমার পরপর লিখতে হবে। যেমন ধরো আমি এখানে আছে নন কারেন্ট লাইবিলিটি, প্রথমে হচ্ছে লং টার্ম বোরিং, লং টার্ম বোরিং না লিখে আমি লিখে দিলাম আদার লং টার্ম লাইবিলিটি, এখানে লিখে দিলাম, আমার ব্যালেন্স শিট মিলে যাবে কিন্তু প্রেজেন্টেশনটা ভুল হয়ে যাবে। বলে দেওয়া আছে যেটা যেখানে যেখানে দেওয়া আছে সেটাকে সেইভাবেই সেখানেই লিখতে হবে, তার আপনি ব্যতিক্রম করতে পারেন, কোনোভাবে আপনি ডিফার্ড ট্যাক্স লাইবিলিটিকে কোনোদিনই লং টার্ম বোরিং এর আগে দিতে পারবেন। সেরকম কারেন্ট লাইবিলিটির ক্ষেত্রে প্রযোজ্য, শর্ট টার্ম বোরিং এর জায়গায় দিতে হবে, 1 নম্বরে দিতে হবে, এতেই দিতে হবে। বিতে ট্রেড পেয়েবল, আমাদের ট্রেড পেয়েবল না থাকে ট্রেড পেয়েবল দেবো না, কারণ আদার কারেন্ট লাইবিলিটি আদার কারেন্ট লাইবিলিটি দেবো, শর্ট টার্ম প্রভিশনে থাকবে। এই ফরম্যাটে আমাদেরকে অ্যাকাউন্টের অ্যাসেটের ক্ষেত্রে দেখুন, অ্যাসেট যেটা ছিল এখন ফিক্সড অ্যাসেট কথাটা লেখা না। 2013 সালের যে ব্যালেন্স শিট, সেই ব্যালেন্স শিটে কিন্তু ইউ উইল নট গেট এনি ওয়ার্ড দ্যাট ইজ কল্ড ফিক্সড অ্যাসেট। দেখুন কি বলেছে, নন কারেন্ট অ্যাসেট হচ্ছে পিপিই, অর্থাৎ প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট অ্যান্ড ইনটেনজিবল অ্যাসেট বলছে। প্রপার্টি প্ল্যান এন্ড এখানেই কিন্তু আমার সমস্ত কিছু ফিক্সড অ্যাসেট ঢুকে যাবে, প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট এখানেই আমার সমস্ত ফিক্সড অ্যাসেট ঢুকে যাবে। কি কি ফিক্সড অ্যাসেট আছে সেটা নোটস টু অ্যাকাউন্টে দেখাতে হবে, ঠিক আছে। ল্যান্ড বিল্ডিং যা থাকবে, ফার্নিচার যা থাকবে, প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট এখানে ঢুকে যাবে। ইনটেনজিবল অ্যাসেট যা কিছু তার ইনটেনজিবল অ্যাসেট আছে, হ্যাঁ পেটেন্ট রাইটস, গুডউইল যা কিছু আছে সব আমার এখানে ঢুকে যাবে। ইনটেনজিবল অ্যাসেট আন্ডার ডেভেলপমেন্ট, নন কারেন্ট ইনভেস্টমেন্ট, সে যে যেখানে আছে সেখানে লিখতে হবে। কারেন্ট অ্যাসেট, কারেন্ট ইনভেস্টমেন্ট, ইনভেন্টরিজ, ট্রেড রিসিভেবল, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, শর্ট টার্ম লোনস এন্ড অ্যাডভান্সেস, আদার কারেন্ট অ্যাসেট। এটা হচ্ছে আপনার ব্যালেন্স শিটের ফরম্যাট। এই ব্যালেন্স শিটে যেটা ফরম্যাট দেওয়া আছে তার বাইরে একটা জিনিস ঢুকবে না। আপনি দেখবেন যদি আমার ট্রায়াল ব্যালেন্সে এমন কিছু যেটা লেখা আছে সেটা কিন্তু এর মধ্যে ফিট করে যাবে, সেটা ডিটেলসটা আপনি নোটস টু অ্যাকাউন্টসে দেবেন। এটা কিন্তু আমি বলছি কোম্পানি অ্যাকাউন্টসের ক্ষেত্রে, যদি কোনোভাবে কোনো কোম্পানি অ্যাকাউন্টস আসে তাহলে আপনাকে কিন্তু এই ফরম্যাটে করতে হবে, এর ফরম্যাটের বাইরে আপনি করতে পারবেন না, মন গড়া জিনিস দেওয়া যাবে না, অর্থাৎ যেখানে খুশি সেটা বসিয়ে দিলাম, তাতে আমার মার্কস অনেক কমে যাবে, অনেক অংশ কেটেও দিতে পারে, ঠিক আছে। এরপরে দেখুন আমরা চলে যাচ্ছি স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। আমরা কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলি, এখানে বলছি স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। এই স্টেটমেন্টে যেখানে যেটা বলা আছে সেটাই বসবে, হ্যাঁ। পার্টিকুলার দেখুন রেভিনিউ ফ্রম অপারেশন 1 নম্বর, অর্থাৎ অরিজিনাল ইনকাম যেটা আছে সেইটা। আদার ইনকাম, আদার দেন আপনার অরিজিনাল যে অপারেশনের বাইরে যে সকল আদার ইনকামগুলো আছে সেটা একটু দিতে হবে। এক্সপেন্স, এবার এক্সপেন্সটাকে ভাগ করে দেওয়া আছে, এই এক্সপেন্সগুলোকে আপনাকে সবগুলো যেভাবে দেওয়া আছে পরপর সেটাই লিখতে হবে। এটা কিন্তু এমনভাবে তৈরি করা আছে, দেখুন আপনি যদি এটা দেখেন মনে হচ্ছে যেন ট্রেডিং অ্যাকাউন্টও নেই, কিন্তু আপনি যদি একে দেখুন এইখানে ট্রেডিং অ্যাকাউন্টটা এর মধ্যে ঢুকে আছে, এই পর্যন্ত দেখুন এর মধ্যে ট্রেডিং অ্যাকাউন্ট ঢুকে আছে, এটা কিন্তু ট্রেডিং অ্যাকাউন্টের পার্ট, ঠিক আছে। এরপর আছে এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্স, ফাইন্যান্স কস্ট, ডেপ্রিসিয়েশন অ্যামর্টাইজেশন এক্সপেন্স, আদার্স এক্সপেন্স, এর ভেতরে কিন্তু আমার যা কিছু হলো এক্সপেন্স, এর ভেতরে কিন্তু ট্রেডিং অ্যান্ড প্রফিট লস অ্যাকাউন্ট সব কিছু এখানে চলে আসে, ঠিক আছে। এই ফরম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ,
এই ফরম্যাটটা আপনারা যদি কাছে না থাকে, নতুন বই যদি না থাকে, নতুন বই কিনতে পারেন, অথবা আপনারা আপনারা নেটে সার্চ করে এই ফরম্যাটটাকে একবার পড়ে বারবার পড়ে একটু মুখস্থ করে নেবেন যে কোনটা কোন আইটেমটা কোথায় বসে। আইটেমের বাইরে সেটা বাইরে বসানো যাবে না। ঠিক আছে, এটা আমার আজকে বলার ছিল। আমি যেহেতু আপনার ব্যালেন্স শিট ফাইন্যান্স অ্যাকাউন্ট আমি শুরু করব, তার জন্য বিভিন্ন লেভেলে এই জিনিসটা আমি আজকে বলে দিলাম। ধন্যবাদ, থ্যাংক ইউ। আশা করি আপনাদের ভালো লাগবে এবং এটাকে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।